এমন ভাবে তাদের কারিকুলাম গুলো ডিজাইন করেছে, বিকজ আমাদের স্লোগানটাই হচ্ছে ক্রিয়েটিং গ্লোবাল সিটিজেন। সো আমাদের ডিজাইন গুলো এমন করা থাকে যাতে সিলেবাসটা এমন ভাবে করা থাকে যাতে আমাদের বাচ্চারা গ্লোবাল সিটিজেন হতে পারে, এবং গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া, বিশেষ করে মাল্টি ল্যাঙ্গুয়েজ শেখা এবং অন্যান্য সব জিনিস মাথায় রেখে আমরা সিলেবাসটা তৈরি করি। পাশাপাশি আরেকটা জিনিসের উপর আমাদের খুব ফোকাস থাকে, যেটা হচ্ছে আমাদের বাচ্চারা যাতে দেশের বাইরে, আই মিন হায়ার এডুকেশনের জন্য দেশের টপ র্যাঙ্কিং, সারা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে চান্স পায়। এবং এই টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে মূলত এডুকেশনকে যারা একটা লেভেলে নিয়ে গেছে সেই সমস্ত ইউনিভার্সিটি গুলোর কথা যদি বলি, তাহলে ইউএসএ ইউনিভার্সিটি গুলোর কথা আসে, কানাডিয়ান ইউনিভার্সিটির কথা আসে, ইউকে ইউনিভার্সিটির কথা আসে, তারপর অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলোর কথা আছে। রিসেন্টলি যে সমস্ত দেশগুলো ভালো করছে সেটা হচ্ছে জাপান, চায়না, মালয়েশিয়া, হংকং, এরাও খুব ভালো করছে। তো আহ, প্রথমত আমাদের আসলে ফোকাস বিভিন্ন ক্রাইটেরিয়া ভাগ করে আমরা কাজ করি। রিসেন্টলি আমরা যেটা করেছিলাম কয়েকদিন আগে ফেস টু ফেস, সেটা হচ্ছে ইউএস ইউএস ইউনিভার্সিটি গুলো নিয়ে। এবং সেক্ষেত্রে আমাদের ওখানে যারা রিসেন্টলি আইভি লিগ ইউনিভার্সিটি বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি চান্স পেয়েছে তারা ছিল আমাদের গেস্ট। এবং আমাদের একটা অপরচুনিটি হয়েছিল, সুযোগ হয়েছিল তাদের সাথে সরাসরি আমাদের বাচ্চাদের ইন্টারাকশন করা। পরবর্তীতে অবশ্যই এগুলো আমরা আহ, পরবর্তীতে অবশ্যই আমরা এগুলো এই বিষয়গুলো রেকর্ড করি, এবং রেকর্ড করে এগুলো আমরা আবার সবার মাঝখানে ছড়িয়ে দিই। এবং যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অনেক বেশি কাজে লাগে। তো যাই হোক, এটা আমি আমাদের জন্য, বাচ্চাদের জন্য একটা বড় ধরনের অপরচুনিটি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, অলরেডি আপনার হেডিংটা দেখেছেন, সেটা হচ্ছে ইউকে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। ইউকে ইউনিভার্সিটি নিয়ে অনেকের অনেক আগ্রহ আছে, বিশেষ করে অনেকের রিলেটিভরা ওখানে থাকে। আর ইউকে তো হচ্ছে একটা সারা ওয়ার্ল্ডে এডুকেশনে ব্রিটিশরা ব্রিটিশ এডুকেশন হচ্ছে খুবই পপুলার একটা এডুকেশন। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই যেহেতু ব্রিটিশ কলোনি ছিল এক সময়, সো ব্রিটিশ রুলস রেগুলেশন ফলো করি। এবং আমাদের যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তারা আসলে এই ব্রিটিশ কারিকুলামই আমরা ফলো করি, ও লেভেল এ লেভেল। তো যারা ও লেভেল পাস করে, ইউনিভার্সিটি গুলো কিন্তু, এই ইউকে ইউনিভার্সিটি গুলো কিন্তু ও লেভেল এ লেভেলকে খুব ভালো করে চেনে, কারণ এটা তাদের নিজস্ব কারিকুলাম। বরং আমাদের অনেক সময় অসুবিধা হয়ে যায়, ইউএসএ যখন আমরা বাচ্চারা অ্যাপ্লিকেশন করতে যায় তখন অনেক সময় দেখা যায় যে ওরাই অনেকে ও লেভেল এ লেভেলটাকে ভালো করে চিনতে পারছে না, কারণ ওদের কারিকুলামটা একটু ডিফারেন্ট। তো যাই হোক, এই এই ইউকে ইউনিভার্সিটি কিভাবে ভর্তি হওয়া যায় সেটা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আসলেই ডিস্টিংগুইশড দুজন গেস্ট আমাদের আছে। একজন হচ্ছে রেবন্ত হক, সে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্কলার। আমি সবাইকে একটু একটু করে পরিচয় করে দিচ্ছি। আর রেবন্ত হচ্ছে বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ার শেষ করেছে। এবং হচ্ছে সে এখানকার বাংলাদেশে ইংলিশ মিডিয়াম এডুকেশন পড়াশোনা করেছে, করে এখন এই অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করছে। তো এই হচ্ছে তার ছোটখাটো প্রোফাইল। আর বিস্তারিত আমরা এবন্তর কাছে চলে যাব শোনার জন্য, বাট এর সাথে সাথে আরেকজনের পরিচয় করে দিচ্ছি। আহ, আহ, সামির শর্মা, সে আসলে ফ্রেশম্যান, এবছরই চান্স পেল। অনেক আহ, আরো অনেক ইউনিভার্সিটি সে চান্স পেয়েছে, বাট তার শখ ছিল যে ইউকে পড়াশোনা করবে। এবং আমার সাথে যখন আগে কথা হতো তখন তার বাবার সাথে কথা হয়েছিল যে তার লিস্টের মধ্যে একটা থাকবে ইম্পেরিয়াল। ইম্পেরিয়াল কথাটা ওর বাবা বারবার বলতো। তো যে সে স্বপ্ন পূরণ হয়েছে, এই বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তো সামির শর্মা ইম্পেরিয়াল কলেজে চান্স পেয়েছে। তো আমরা সেই সামির শর্মা অবশ্য একটা অন্য একটা ডিফারেন্ট একটা সাবজেক্ট, সেটা আমার খুব পছন্দের সাবজেক্ট, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তো এটাতে পড়াশোনা করবে। আমরা অবশ্য সামির শর্মার কাছেও এই বিস্তারিত শুনবো সবকিছুই। তার সাথে তার পাশেই আমাদের সাথে আছেন আমাদের হচ্ছে লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের এডুকেশন কনসালটেন্ট প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কনসালটেন্ট, কাউন্সিলর বটে। উনি জার্মান থাকেন, মাঝে মাঝে জার্মান যান থাকেন, আবার দেশেও ম্যাক্সিমাম সময় থাকেন। যখনই দেশে থাকেন তখন আমাদের সাথে কাজ করেন। উনি বেসিক্যালি ইউকে গ্রাজুয়েট, ইউকে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছেন, ইউকে তে পড়াশোনা করেছেন, তারপর আরো বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন। এবং হচ্ছে ওনার সারা ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে ওনার যথেষ্ট ভালো আইডিয়া আছে, এবং কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করা হয়, কিভাবে স্কলারশিপ হার্ন করা লাগে। স্কলারশিপ হয় কি এমন একটা বিষয় যে এটা বসে থাকলে স্কলারশিপ আসবে না, আমি অনেক ট্যালেন্টেড, আমার স্কলারশিপ আসবে না।
আমাকে বিভিন্ন ক্রাইটেরিয়া সিস্টেম ফলো করে আমাকে আগাতে হবে, অ্যাপ্লিকেশন প্রসিজিয়ার আছে, সে প্রসিজিওরটা ফলো করতে হবে এবং ভালো মানে এসে লিখতে হবে। হ্যাঁ, সবকিছু করে তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল এড, স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়া আছে, সবকিছু মিলিয়ে যেহেতু আনতে হবে। সো আমরা মানে কোনো কোনো ক্ষেত্রে এই মিস্টার খান পল্লবকে স্কলারশিপ হান্টার বলি যে আপনি আমাদের বাচ্চাদের স্কলারশিপটা এনে দেবেন। তো উনি এইভাবে কাজ করেন, গুছিয়ে দেন আমাদের বাচ্চাদের ফাইলপত্রগুলো আমাদের লেভিং স্কুলের পক্ষ থেকে। তো আমরাও আরো কিছু ইনফরমেশন ইউকে ইউনিভার্সিটি নিয়ে সেই কথাগুলো আমরা মিস্টার খান পল্লবের কাছে শুনবো। তো অলরেডি বিভিন্ন কিছু প্রশ্ন আমার কাছে অলরেডি চলে আসছে, বিভিন্ন প্রশ্ন চলে আসছে যে ইউকে ইউনিভার্সিটি নিয়ে। তো আমরা আসলে প্রথমে আমরা চলে যাব, প্রথমে আমরা রেবন্তর কাছে যাব। যে রেবন্ত, যে তুমি যে ক্যাম্পেইনটা করছো, সে ক্যাম্পেইনটা হচ্ছে আমাকে তুমি বলেছিলে যে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশের যতটুকু আমার মনে পড়ছে যে স্টুডেন্ট সংখ্যা আসলে খুব বেশি না। তোমরা চাও যে এই বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটিটা বাড়ানোর চেষ্টা তোমরা করছো এবং সে অনুযায়ী কাজ করছো। তো আমরা একটু তোমার লাইফ হিস্ট্রিটা শুনতে চাই, যে কিভাবে অক্সফোর্ডে আসলে, এবং তারপরে আনসারে তুমি বলবা আসলে এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার। অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু একটা স্বপ্নের, একটা ড্রিম ইউনিভার্সিটি ফর দা আন্ডার গ্রাজুয়েট। অনেক সময় অনেকে পোস্ট গ্রাজুয়েট করে, মাস্টার ডিগ্রি করে, পিএইচডি করে, সেটা না যতটুকু কঠিন, তার চেয়ে অনেক অনেক কঠিন হচ্ছে এই গ্রাজুয়েশনের চান্স পাওয়া, লিমিটেড সিট, এবং সেটা হচ্ছে টাকা পয়সা দিয়েই পড়াশোনা করা লাগে। তো তুমি একটু আমাদের সাথে একটু শেয়ার করো তোমার লাইফ হিস্ট্রি। তেমন তো থ্যাংক ইউ স্যার। আম so, আম, আমি বাংলিশে বলবো এই জিনিসটা, কারণ যে বাংলিশ জিনিসটা বলে মজা আছে। আম, আমি রেবন্ত হক। আম, আমি সারা জীবন এসএক্স গ্রিন হাইল্ডে পড়াশোনা করেছি, ও লেভেল এ লেভেল সব ওখান থেকে দিয়ে। আর আমি শুরু করলাম আমার আন্ডারগ্রাড from 2021. So I guess for the most part I'll talk about why I chose Oxford, why I think it's a wonderful place to apply to, and why I think there is a significant gap in Bengali students going to Oxford. So like first things first, আমি যখন প্রথম দিকে অক্সফোর্ডে অ্যাপ্লাই করার কথা চিন্তা করছিলাম, I was terrified. Like I know one person in my life who ever went to Oxford, and I know before that one person, or Tionopam, no one goes to Oxford. It's just really rare. Like if you ask around, you'll probably find a ton of people from your school or from like Dhaka or even Bangladesh going to Ivies, going to the US, Canada, Hong Kong. I will actually like I do not know more than 6 people from like at least the past 20 years who went to Oxford for their undergrad. So it was an extremely daunting experience. And because মাইন্ড কিভাবে কাজ করে, তুমি যদি দেখো অনেক মানুষ একটা কাজ করছে, তোমার মনে হবে যে না আমিও হয়তো বা পারবো। যদি দেখো যে কেউই নাই একটা জায়গায় like there's just a vacuum, you feel more intimidated by it than you ideally should be. But if you really think about it, if you look at admission statistics, Oxford has a 25% like acceptance rate, which isn't really true, but it's higher than most Ivies. Most UK universities have higher admissions rates. They follow the same curriculum most English medium school like students in Dhaka do. সবাই A level pass করছে. So it just makes sense, doesn't it, to apply to a place that is basically following your curriculum and is nicer to academically rigorous students, but we still don't. Why? Because there's like this air of uncertainty around it. Like আমরা জানি না কাউকে পরে, কিন্তু আসলে কিন্তু অনেক মানুষ আছে অক্সফোর্ডে আসার পর। I met a lot of British Bengali people, a lot of international students who are here, and it's not this mythical, mystical place where no one can get into. It's actually a wonderful place where academic rigor is celebrated and people can really thrive. So my journey started on in October, 5 days before the Oxford deadline, when I was talking to a friend of mine, and I just thought about the prospect of applying to Oxford simply because I always wanted to pursue medicine there. Towards the latter half of my life, that dream sort of faded away, but I still had a very strong connection for the life sciences. And Oxford, if you don't know, it's very, very good for life sciences, probably one of the best in the world. And it was nothing more than I have nothing to lose that made me want to apply.
because you literally have nothing to lose. Applying to Oxford is extremely cheap. You can apply to 5 UK universities through UCAS for a total of £25, compared to the US, where every application takes around $20 or something if you don't have a fee waiver. So in terms of applying, you don't need to do anything to apply. You just need to pay the admissions fee, write a personal statement, get a reference, and you can apply to 5 UK universities. And that's what I did. There is a caveat. Some Oxford courses need you to sit for admissions tests, send in written work, but quite a few don't. For biochemistry, আমার কিছু করতে হয়নি. I'm just personal statement লিখে পাঠিয়ে দিয়েছি। আর পরে December, I got called for an interview. I sat for the interview and it worked. And I'm here. I make it sound easy. It's not as easy as it sounds, but it's definitely not as hard as a lot of people take it to be. Why did I really want to come to Oxford? Because compared to the rest of the world, the UK and Oxford, it is very academic centric. তোমরা যদি আমি জানি না কার কার US তে apply করতে চাও, but US তে apply করার জন্য there are a lot of things they look for in an applicant. They look for ECAs, they look for things you're doing, they look for a lot of things that aren't simply academics. And they focus on different things and they want you to be very good at very many things, which is cool, which is, if you're into that, can be very integral, can be very important. The courses in the US are also centered around that. In your first year, you take a multitude of different courses, you take different modules, you can do like neuroscience and film studies and maybe a dash of history. You have a lot of range, you can do a lot of things. In the UK, it's more directed. It's a 3-year bachelor's, and for me, it's a 4 years master's, which was the most lucrative thing. Why? At least for me, I thought, if I'm going to spend 4 years of my life in education, might as well get a master's rather than just a bachelor's. And that's what I did. And all of these things, the whole admission cycle being very academic centric, meaning they really just care mostly about how good of a student you are, how well and driven you are about the one thing that you want to pursue, is reflected in the sort of courses that you get that are very directed. There isn't a lot of space for you to choose or do different things. You will just do the thing you applied for, and you will do it as intensely as humanly possible. They will work you. But all that equates to, by the time you graduate, you'll be very, very good at what you do, and you'll probably graduate faster. All of these things sort of made it feel like, for someone like me who was very academic centric, I didn't have that many ECAs. I didn't have that many other things that I was doing aside from academics, because this is just the one thing that I was very good at doing, studying a lot. And that's what they want. That's what they look for. And for someone like me, it only made sense to try to come to the UK, try and for universities here and just thrive here. And I can say for a fact that the way the system works here, it's been something I like quite a lot. And I think it's something a lot of people can like if they just give it a shot. And by a lot of people, I mean a lot of Bengalis, because as Jangir sir was saying, we don't have that many here. I think currently there are only 5 Bangladeshi kids in all of Oxford undergrad. That's not a lot. And before these 5, for years, there just haven't been any. So the Oxford University Bangladeshi Society, we're trying to encourage more students to apply. We're trying to give them the resources they might need to apply through a series of webinars that we'll be holding from next week, hopefully. And we just want to let people know that the UK, all of the universities in the UK, they are an incredible place for you to really discover your interests and yourself and pursue a career in education, something that hasn't been tapped into to its fullest potential, and something that should be. And we're here, and initiatives like this, we're here to try and make the process a bit more palatable, just approachable, and have more people apply, have more people give it a go and see what happens, because that's an important thing to do. Excellent, excellent. That we have received a lot of answers nicely. So I can তোমার জার্নিতে যা যা আছে তুমি মোটামুটি টোটালটাই বলে ফেলেছো, অনেক প্রশ্ন করা ছাড়াই। তো আমরা এখন একটু চলে যাব সামিতের কাছে, আবার তোমার কাছে আসবো। সামিতের কাছে একটু যেতে চাই যে আমাদের যে কিছু কোশ্চেন্স আছে সেগুলো ব্যাপারে। প্রথম হচ্ছে যে
তোমার হচ্ছে ইউকে বা ইম্পেরিয়ালে যদি তুমি পড়েছো, প্রথমত বলবাই যে কিভাবে তুমি গেলে, আর দ্বিতীয়টা হচ্ছে যে ইউকে অ্যাপ্লিকেশনের জন্য, স্কলারশিপের জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য আসলে, বা সিলেকশনের জন্য, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে সিলেকশনের জন্য আসলে স্পেসিফিক্যালি কোন কোন ক্রাইটেরিয়া গুলো এখানে ফোকাস করতে হবে। যেহেতু তুমি দুটোতে অ্যাপ্লাই করেছো, ইউএসএ করেছো এবং ইউকেতে করেছো, সো একটু ডিফারেন্স যদি করে একটু স্পেসিফিক ভাবে বলতে, তাহলে এটা আবার একটু নোট করে আমরা আমরা আমাদের স্টুডেন্টরা জানতে পারতো। তো সামির শর্মা, তোমার কাছে একটু আসতে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি সামিত শর্মা এবং আমিও এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে আমার মানে এন্টায়ার লাইফ আমি ওখানেই পড়েছি এবং আমার ও লেভেলস ওখান থেকে দিয়েছি। আর এবং রিসেন্টলি এই ইয়ারেই মে জুনে আমি আমার এ লেভেলস দিয়েছি ওখানে। আর আহ, আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, আমার আসলে মানে ওইভাবে ফিক্স ছিল না যে আমি এই দেশেই মানে যেতে চাই। এই কারণে আমি ইউএস, কানাডা, তারপর ইউকে সবকিছু মিলাই মানে মিলিয়ে অ্যাপ্লাই করেছিলাম। আর পার্টিকুলারলি ইম্পেরিয়াল কলেজ লন্ডন আমার খুব পছন্দ ছিল, কারণ হচ্ছে আমি যেই সাবজেক্টটা পড়তে চেয়েছিলাম সেটা হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ ইম্পেরিয়াল কলেজ লন্ডন ইজ এক্সেলেন্ট, মানে ইউকের নাম্বার ওয়ান, মানে মোস্ট র্যাঙ্কিংস এর নাম্বার ওয়ান, এবং এন্টায়ার ইউরোপে মানে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তো যেহেতু আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পড়তে চেয়েছিলাম, এই কারণে ইম্পেরিয়াল কলেজ লন্ডন আমার মানে ওয়ান অফ দ্য টপ চয়েস ছিল আর কি। আহ, যে ইউকে তে ডেফিনেটলি ইট ওয়াজ মাই ফার্স্ট চয়েস, এবং মানে এন্টার অ্যাডমিশনতে আমি যে কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, ইট ওয়াজ ওয়ান অফ মাই ফার্স্ট মানে টপ চয়েসেস। তো ইম্পেরিয়ালে চান্স পেতে গেলে যেটা রেবন্ত ভাই বললো ওইটাই, যে ইটস রিয়েলি সিম্পল। মানে ইউকাস যেটা যেরকম হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করতে গেলে কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে হয়, ফর ইউকে ইটস ইউকাস। অ্যান্ড এখানে বেসিক্যালি ইউ হ্যাভ টু জাস্ট মানে সেলফ রিপোর্ট ইউর রেজাল্টস, যেটা বললো যে সব দে আর রিয়েলি academics driven. They focus mainly on your academics. So ওইখানে you will have to self report your রেজাল্টস, মানে ও লেভেলস এন্ড আমি যেহেতু এএস এ শেষ করে আমার তখন এ টু দেওয়া হয়নি, তো এএস পর্যন্ত যে রেজাল্ট আমার ছিল ওইটুকু আমি অ্যাপ্লাই করেছি, ওইটুকু দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম। এবং সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমি যদি বলি আমার অ্যাপ্লিকেশনসের, সেটা হচ্ছে মাই পার্সোনাল স্টেটমেন্ট। তো মানে আর পার্সোনাল স্টেটমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেয়ার আ ম্যাসিভ ডিফারেন্স বিটুইন দ্য কমন অ্যাপ এসে ইন দ্য ইউএসএ এন্ড পার্সোনাল স্টেটমেন্ট অফ ইউকে। ইন কমন অ্যাপ এসে বেসিক্যালি ইউ ক্যান রাইট অ্যাবাউট এনিথিং, যে কোনো কিছু নিয়ে হতে পারে, এন্ড দেয়ার্স নো লাইক ফিক্সড ক্রাইটেরিয়া যে এইভাবে লিখতে হবে, কিন্তু ইট ক্যান বি অন এনিথিং। আর ইউকে পার্সোনাল স্টেটমেন্ট এটা ইটস রিয়েলি স্পেসিফিক। বেসিক্যালি তোমার লিখতে হবে যে তুমি একটা পার্টিকুলার সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো, ওইটা তুমি কেন পড়তে চাও, এবং ওই সাবজেক্টটা যে তুমি পড়তে চাও ওইটার জন্য তুমি কি কি করেছো। বেসিক্যালি এভিডেন্স দেওয়া যে আমি, হ্যাঁ আমি এই সাবজেক্টটা পড়তে চাই, আমি এইটার জন্য আমি এই এই কাজ করেছি, যেটাতে প্রুভ হয় যে হ্যাঁ আই এম অ্যাকচুয়ালি প্যাশনেট টু স্টাডি দিস পার্টিকুলার সাবজেক্ট। তো পার্সোনাল স্টেটমেন্টে এটা রিফ্লেক্ট হওয়াটা অনেক মানে বেশি ইম্পর্টেন্ট আর কি, যেটা মানে যে ফিক্সড ক্রাইটেরিয়ার কথা বলছিলাম, তো ওইটাই আর কি, মানে যে স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড হতে হবে। এবং ইউএসএ তে যেরকম হচ্ছে ইসিএস, তারপর হচ্ছে সবকিছুই দেখা হয়, ইউকে তে ইউ ডোন্ট নিড এনি ইসিএস এট অল। জাস্ট হচ্ছে যে সাবজেক্টটা পড়তে চাও ওইটা রিলেটেড, ওইটার প্রতি ইন্টারেস্ট দেখাতে হবে। And হ্যাঁ, একটা জিনিস আছে যে ইউকে তে আরেকটা টার্ম আছে কল সুপার কারিকুলার, উইচ ইজ অ্যাকচুয়ালি মানে ইউএসএ তে এই টার্মটা ইউজ করা হয় না। ইউএসএ তে ইজ এক্সট্রা কারিকুলার, মানে পড়াশোনার বাইরে আমি কি কি করছি, ইট ক্যান বি এনিথিং। বাট সুপার কারিকুলার অ্যান্ড ইউকে তে এক্সট্রা কারিকুলার আর সুপার কারিকুলার আলাদা। এক্সট্রা কারিকুলার বলতে লেটস সে আমি গান গাই বা আমি ফুটবল খেলি, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলাকে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলবো। আর সুপার কারিকুলার বলবো হচ্ছে আমি ধরেন আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, ওইটা রিলেটেড আমি একটা ইন্টার্নশিপ করলাম বা ওইটা রিলেটেড আমি কিছু করলাম, ওইটাকে আমি বলবো যে সুপার কারিকুলার। মানে আমি যে সাবজেক্টটা পড়তে চাই ওইটা রিলেটেড একটা অ্যাক্টিভিটি যেটা আমার একাডেমিক কারিকুলামে পড়ে না, কারিকুলামের বাইরে। তো দ্যাট সুপার কারিকুলার বলে। এবং মানে সুপার কারিকুলার আরন্ট নেসেসারি, বাট দে আর মানে দিলে ভালো আর কি। বাট এক্সট্রা কারিকুলার্স আরন্ট নেসেসারি অ্যাট অল, ওইটা মানে একদমই রেলেভেন্ট। সুপার কারিকুলার্স আর রেলেভেন্ট ইফ ইউ হ্যাভ দেম। তো এই আর বেসিক্যালি যেরকম হচ্ছে কমন অ্যাপে হচ্ছে ইসিএস লেখার জন্য একটা আলাদা সেকশন থাকে। ইউ ডোন্ট হ্যাভ এনি সর্ট অফ সেকশন, দ্যাট কাইন্ড অফ সেকশন ইন দ্য ইউকাস। বেসিক্যালি ইউ হ্যাভ দ্য পার্সোনাল স্টেটমেন্ট, যেখানে 4000 ক্যারেক্টার্স
মানে কেন অ্যাপ্লাই করছো, কি করেছো, সবকিছুতে মানে ফুল জিনিসটাই মানে 4000 ক্যারেক্টার্স এর ভিতরে আমাকে লিখতে হবে। এবং এইটার বাদে আরেকটা জিনিস যেটা যেটা বললাম যে পার্সোনাল স্টেটমেন্ট লাগবে, একাডেমিক্স লাগবে, এবং 3 নম্বর জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে একটা রেফারেন্স লাগবে। সেটা হচ্ছে মানে আমার ক্ষেত্রে যেরকম ওইটা আমার কাউন্সিলর দিয়েছিল। তো একটা টিচার উনি হচ্ছে তোমার জন্য একটা রেফারেন্স দেবে। ইটস মানে বলতে পারেন যে ইউএস এর রেকমেন্ডেশন লেটারের মতো, মানে ইকুইভ্যালেন্ট ইন ইউকে, যে রেফারেন্স দিতে হবে। বাট ইউএসএ তে 3টা লাগে, ইউকে তে জাস্ট ওয়ান রেফারেন্স, মানে একটাই রেফারেন্স লাগবে। এইটা এন্ড দ্যাটস অল। এটার পরে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্ষেত্রে যেটা হয় যে কিছু মোস্ট অফ দ্য সাবজেক্টস ওদের আবার ইন্টারভিউ নেই, মানে আফটার দি অ্যাডমিশন, মানে আফটার হচ্ছে অ্যাপ্লাই, তারা ইন্টারভিউর জন্য ডাকে। আর ইম্পেরিয়াল কলেজে 2টা সাবজেক্টে দে টেক অ্যান অ্যাডমিশন টেস্ট, সেটা হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং ট্রিপলি। অন্য সাবজেক্টসে দে ডোন্ট টেক এনি সর্ট অফ টেস্ট। বাট আমি যেহেতু অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ অ্যাপ্লাই করেছিলাম, আই হ্যাড টু সিট ফর টেস্ট। ওইটা বেসিক্যালি একটা ম্যাথস এক্সাম ছিল। সো জাস্ট 2টা সাবজেক্টে লাগে, অ্যারোস্পেস এন্ড ট্রিপলি। তো ওই ম্যাথস এক্সামটা অনলাইনেই হয়েছিল, অনলাইনেই তারা নিয়েছিল। এক্সামটা নেওয়ার পর তারা হচ্ছে ওইখান থেকে মানে যারা ভালো পারফর্ম করেছিল তাদেরকে দে কল ফর অ্যান ইন্টারভিউ। এবং ইন্টারভিউ দেওয়ার পর আই গট আ কন্ডিশনাল অফার লেটার ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এবং মানে বেসিক্যালি ইটস মানে ইউএসএ যেরকম অনেক কিছু থাকে, মানে অনেকগুলো অ্যাসপেক্ট থাকে, এক্সট্রা কারিকুলার, একাডেমিক্স, এসএ, তারপর এসএও অনেকগুলো থাকে। বাট ইউকে তে ফিক্স একটা পার্সোনাল স্টেটমেন্ট, ইয়োর একাডেমিক্স, লেটার অফ রেফারেন্স। আর যদি এটা আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে তারা ইন্টারভিউ নিবে কিনা। আহ, আমার ক্ষেত্রে যখন ইন্টারভিউ নিয়েছিল ইম্পেরিয়াল কলেজ লন্ডন, এবং মোস্ট অফ দ্য কোর্সেস ইম্পেরিয়াল কলেজ লন্ডনে দে টেক অ্যান ইন্টারভিউ। আর হচ্ছে এক্সামও এটা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ নেয় না, টপ ইউনিভার্সিটিজ লাইক অক্সফোর্ড, কেমব্রিজ নিয়ে থাকে, ইম্পেরিয়াল জাস্ট 2টা সাবজেক্টে নিয়ে থাকে। দ্যাটস অল। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু এখানে তো অনেকটা ভাস্ট বিষয়। তো আমরা একটু যদি সাম আপ করি তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে ইউএস এর অ্যাপ্লিকেশন এবং ইউকে অ্যাপ্লিকেশন একটু একটু ডিফারেন্ট আছে। আমাদের দেশে মেডিকেল বুয়েটের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের মতো। তো এখানে হচ্ছে যেটা হয় যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে এগুলো যদি আমি আমি একটু সাম আপ করি, তোমাদের কিছু অ্যাড করা থাকলে অ্যাড করে নেবা। যেমন এখানে প্রথম হচ্ছে যেটা লাগবে, ও এ লেভেল, স্পেশালি এ লেভেলে একটা ভালো রেজাল্ট লাগবে। কারণ এই এ লেভেলটা ওদেরই কারিকুলাম, ওদেরই পার্ট, ওরা এটা ভালো করে চেনে। তো এখানে আমাদের ও এ লেভেল রেজাল্টটা খুব ভালো করে কাজে লাগবে, এটা দরকারি জিনিস। নাম্বার 2 হচ্ছে যে এখানে হচ্ছে আইএলটিএস এর একটা স্কোর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, অবশ্যই করবে। কারণ হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, পড়াশোনা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যাদের ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু নর্মালি আইএলটিএস একটা ভালো স্কোর করার ক্ষমতা রাখে। কিন্তু যদি দেখা যায় আমি তো আইএলটিএস পারি, ব্যাপারটা এক জিনিস, আর আমি আইএলটিএস স্কোর করেছি, ব্যাপারটা আরেক জিনিস। এই অক্সফোর্ড বা ইম্পেরিয়াল বা কেমব্রিজে যারা অ্যাপ্লাই করবে, তারা কিন্তু আমাদের দেশের ন্যাশনাল কারিকুলামে যে হাজার হাজার বাচ্চা, লক্ষ লক্ষ বাচ্চা আছে, কিন্তু সবাই জিপিএ 5। তো ওরাও তো অ্যাপ্লাই করছে। তো যখন আমি এই সিজিপিএ করব তখন কিন্তু একই ধরনের। তো ওরা কিন্তু খুব সহজে আইএলটিএস এর স্কোরটা করতে পারবে না, অনেক এক্সট্রা, তাকে এক্সট্রা প্রিপারেশন নিয়ে খেটে খুঁটে তাকে স্কোর করতে হবে। এই স্টুডেন্টরা কিন্তু একটা সবসময় বরাবর একটা অ্যাডভান্টেজ পজিশন থাকে। তো এটাকে কিন্তু সে কাজে লাগাতে পারে, একটু এফোর্ট দিলেই তারা কিন্তু একটা ভালো স্কোর 6, 7, 8, ইভেন 8.5 পেয়ে যেতে পারে। তো এই স্কোরটা কিন্তু তার এই স্কলারশিপ বা অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, কারণ এটাও হচ্ছে তার ইংলিশ প্রফিসিয়েন্সি জানার জন্য একটা বড় ধরনের একটা মিডিয়াম। তো এই একটা ব্যাপার। সো আমি আমার সাজেশন থাকে বা বলবো যারা ইউকে বা এই সমস্ত ইউনিভার্সিটি পড়াশোনা করে, ইভেন ইউএসএ পড়াশোনা করতে চাও, তাদেরকে আমি বলি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হলে তোমার কিন্তু এই আইএলটিএস টা প্রিপারেশন নিয়ে করে ফেলবে। আইএলটিএস, এটা হলো সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে যেটা আমি তোমাদের আলোচনায় জানলাম, সেটা হচ্ছে আমাদের যেরকম কমন অ্যাপে বা যেমন দেখা ইউএস অ্যাপ্লিকেশনে কমন অ্যাপে অ্যাপ্লাই করতে হয়, এটা ইউকাস এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। এবং ইউকাস এর মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে ইউকাস এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, এবং এখানে যে রিকমেন্ডেশন লেটার, সেটা একটা রিকমেন্ডেশন লেটার বা কাউন্সিলরের একটা লেটার থাকে স্কুলের পক্ষ থেকে। সেখানে যেমন ইউএসএ অ্যাপ্লিকেশনে যেমন দেখা যায় মাল্টি টিচারের বিভিন্ন রিকমেন্ডেশন লেটার লাগে, আবার কাউন্সিল লেটার লাগে। এখানে একজন কাউন্সিলরই লিখে দেবে তার সম্পর্কে, এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বুঝতে পারলাম তোমাদের আলোচনা, সেটা বললাম যে
এখানে ওখানে যেমন ইসি একটা খুব ফোকাস থাকে ইউএস এর অ্যাপ্লিকেশন গুলোতে, বাট এখানে ইসি এটা অতটা ফোকাস থাকে না। তা এখানে আমাদের ওখানে যেমন ইসিএ থাকে, আর এখানে তোমরা এটা বললা, নামটা কি জানি সামিক বললা টার্মটা, এখানে ইসিএটার সুপার নাম কারিকুলার্স। সুপার কারিকুলার বলতে আমরা বুঝতেছি যেটা, সেটা হচ্ছে যে যেই টপিকের উপর তুমি পড়াচ্ছ, যেমন অ্যারোস্পেস বা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি, ওটার উপর তোমার কোনো স্পেশাল কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা, তুমি ভালো গাইতে পারো, ভালো ফুটবলার, এইটা এখানে রোল প্লেটা খুব কম করছে। এখানে প্লে করছে হচ্ছে এই সুপার কারিকুলার বা ওই যে সাবজেক্ট পড়তে চাও তার উপর তোমার কোনো স্পেশাল এফোর্ট আছে কিনা, তোমার ইন্টারেস্টটা কোত্থেকে আসবে, এবং লেখাতে এটা ফুটে আসবে। পার্সোনাল স্টেটমেন্ট যেটা আমরা বলছিলাম, এটা এখানে আমরা ওখানে পার্সোনাল এসে বলি, পার্সোনাল এসে রিকমেন্ডেশন লেটার, এখানে একটা পার্সোনাল স্টেটমেন্ট লেখা লাগে, এবং সেই স্টেটমেন্টটাতেও কিন্তু আসলে এরকম ব্যাপার যে যেটা হচ্ছে নিজেকে ফুটিয়ে তোলা, পাশাপাশি তোমার সুপার কারিকুলামের উপর কোনো এফোর্ট আছে কিনা, কাজ করেছো কিনা সেটা নিয়ে লেখা। এই হচ্ছে মোটামুটি তোমার একটা অ্যাপ্লিকেশন প্রসেস। তারপরে আমরা একটু স্কলারশিপ নিয়ে কথা বলবো। স্কলারশিপ নিয়ে কথা বলার জন্য আসলে অলরেডি রেবন্তর কাছে শুনেছি, সামিতের কাছে শুনেছি, আবার একটু শুনবো, তারপরে আমরা খান পল্লবের কাছে চলে যাবো। কারণ খান পল্লব সাহেব স্কলারশিপের পাশাপাশি জেনারেল স্কলারশিপ যেগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবেন। আর এখানে আমরা যেমন যে স্কলারশিপ গুলোর কথা বলছিলাম, যেমন রেবন্তর কাছে শুনলাম যে রেবন্ত বললো যে ভেরি ফিউ নাম্বার অফ স্টুডেন্ট এখন অলরেডি অক্সফোর্ডে আছে বাংলাদেশ থেকে, এবং স্কলারশিপের ব্যাপারটা হচ্ছে একেবারে ব্যান্ড, যেটা ফুল রাইট স্কলারশিপ যেটা বলি, সেটা আসলে খুবই কম, একেবারে পাওয়া যায় না বললেই। বাংলাদেশে লক্ষ লক্ষ বাচ্চা আছে। আমি কিন্তু আমাদের এখনকার যে আমরা সেশনটা করছি, এটা মূলত আসলে তোমার হচ্ছে সমস্ত বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আমাদের ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি। বাট এটা আসলে সমস্ত বাংলাদেশের সকল শ্রেণীর স্টুডেন্ট যারা ইংলিশ মিডিয়ামে আছে, বাংলা বেঙ্গলি মিডিয়াম আছে, ন্যাশনাল কারিকুলাম আছে, সবার জন্যই আমরা এই ইনফরমেশন গুলো শেয়ার করছি। তো সেক্ষেত্রে যেটা হলো যে মানে যেহেতু ফুল স্কলারশিপ পাবে এরকম সংখ্যাটা হচ্ছে খুবই কম, তাহলে বাকিরা কিভাবে অন্যান্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সেটা নিয়ে আমাদের কথাবার্তা। তো যাই হোক, আমি আবার একটু রেবন্তের কাছে যাব, যে রেবন্ত, তুমি আমাদেরকে জানাবা যে ফুল রাইট, ঠিক আছে, যেমন এখানে এখানে স্কলারশিপটা গেইন করতে গেলে, এখানে যদি স্কলারশিপ গেইন করতে যাই তাহলে কি ক্রাইটেরিয়াটা লাগবে, সেটা নিয়ে একটু রেবন্ত একটু স্বল্প শর্ট একটা ডিসকাশন আমাদের সাথে একটু করো। সো স্কলারশিপের ব্যাপারটা অক্সফোর্ডের জন্য হচ্ছে, অক্সফোর্ডে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দুটো স্কলারশিপ আছে, রিড স্কলারশিপ আর সাইমন অ্যান্ড লি স্কলারশিপ। তাও ট্রু সেন্সে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যারা যারা স্কলারশিপ পেয়েছে সবাই জাস্ট রিড স্কলারশিপটা পেয়েছে। রিড স্কলারশিপটা প্রতি বছর 5টা স্টুডেন্টকে দেওয়া হয়। 5টা স্টুডেন্টের মধ্যে 2 বা 3 জন লাইফ সায়েন্সেসে পড়বে, আর দ্য রেস্ট আই গেস এভরিথিং এলস। সো just 5 জন for the entire international cohort, মানে extremely competitive একটা স্কলারশিপ এটা। আর অনেস্টলি দিন শেষে অনেকটা লাকের উপর পড়ে যায়, কারণ যে এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি যদি শুধু 5 জনকে সিলেক্ট করতে চাও, তাহলে তুমি যদি নাও পেয়ে থাকো, that doesn't necessarily mean you're not qualified. It probably just means there just isn't enough. But what are the criteria for it? So এই স্কলারশিপ গুলোর জন্য তোমার একটা সেপারেট স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি চান্স পাওয়ার পর তোমার কন্ডিশনাল অফার সবকিছু পাবা from Oxford around January 11th or 15th. তখন পাওয়ার পর you can apply for a separate scholarship application, যেটার ডেডলাইনটা usually late February or mid February. ওই স্কলারশিপ অ্যাপ্লিকেশনে তোমার টিপিক্যালি অ্যান্সার করতে হবে তোমার একাডেমিক কমিটমেন্টটা আরো প্রুফ করার জন্য একটা সেপারেট এসে, যে তুমি একাডেমিকলি রিগারাস, তুমি একাডেমিক্স যে পারসিউ করতে চাও বা তোমার যে সাবজেক্টটা পারসিউ করতে চাও ওটাতে ইন্টারেস্ট কেন আছে, কিভাবে আছে, ওটার জন্য আলাদা একটা আছে। সেকেন্ড এসেটা হবে যে তুমি যে জিনিসটা পারসিউ করতে চাও ওইটা কেন বাংলাদেশে করতে পারবা না, ওই বিদেশে যাওয়ার জন্য বা অক্সফোর্ড স্পেসিফিকলি কেন তোমার যেতে হবে in order to pursue the particular major that you're trying to pursue. কি কি অপরচুনিটিজ ইদার অক্সফোর্ডে আছে, কি কি জিনিস হয়তো বাংলাদেশে তুমি করতে পারবা না, ওইটার একটা ব্রিফ ওভারভিউ। থার্ড ইজ সোশ্যাল কমিটমেন্ট।
ওরা যদিও for the rest of the application process they don't necessarily care about things that you're doing outside of your like academics or supercurriculars, এই একটা aspect of the scholarship application হচ্ছে তুমি তোমার সোসাইটির জন্য কি করেছো, তুমি সোসাইটির জন্য বা সোসাইটাল সমাজের কল্যাণের জন্য কি কি কাজ হয়তোবা করে থাকো, আর কিভাবে তুমি আরো করতে চাও, তুমি কি মনে করো তোমার এই মেজরটা পারসিউ করে তুমি সোসাইটির একটা ইমপ্রুভমেন্ট আনতে পারবা। আর লাস্টলি তুমি কেন ফাইন্যান্সিয়ালি এই স্কলারশিপটা না পেলে তোমার ডিগ্রিটা পারসিউ করতে পারবা না। সো ইউজুয়ালি ইউএসএ তে যেরকম সিএসএস প্রোফাইলে তুমি more or less information দিতে পারো about your finances and everything, you don't really have that in any aspect of the Oxford or any UK application, but একটু for the আমি scholarship আমি application, আমি একটু রেবন্তকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে yes sir, একটা হচ্ছে যে আমি ফাইন্যান্সিয়ালি, তুমি যেটা বললা যে ফাইন্যান্সিয়ালি আমি যে কোনো কারণে আমি কেন স্কলারশিপ পেয়েছি এটা একটা ইস্যু, বাট আমার মেধাকে প্রুফ করার জন্য আমার কি ক্রাইটেরিয়াটা শো করতে হবে। যেমন ধরো অনেকে ধরো সলভেন্ট থাকতে পারে বা না থাকতে পারে, কিন্তু তার মেধাটাকে মেধার কোন ক্রাইটেরিয়াটা স্কলারশিপের জন্য সুটেবল হবে, মানে কি কি পারফরমেন্স, একাডেমিক কি পারফরমেন্স লাগবে ফর দ্য স্কলারশিপ। so এটার অ্যান্সারটা ইজ খুব ক্লিয়ার কাট কোনো অ্যান্সার নাই সত্যি হ্যাঁ, করে বলতে গেলে। সো ওরা ইউজুয়ালি যে জিনিসটা দেখতে চায় যে তুমি কিভাবে একটা খুব রিগারাস এনভায়রনমেন্টে থ্রাইভ করতে পারবা, তুমি কিভাবে একাডেমিকলি খুব প্রেসারের মধ্যে তুমি স্টিল সাকসিড করতে পারবে। ফর ইনস্টেন্স কিছু কিছু না না, মানুষ বলতে পারে একটা তো বেসিক ক্রাইটেরিয়া থাকবে, যেমন সবাই তো আর হুম, ই করতে পারবে না, যেমন অনেক একটা বেসিক একাডেমিক ক্রাইটেরিয়াকে টার্গেট করে তারপর ওঠাবে। সেই ক্রাইটেরিয়া গুলো কি 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 প্রুফ করা I লাগে see. আসলে একাডেমিক? So yeah, যেমন স্কলারশিপের যেমন ধরো একটা ক্রাইটেরিয়া তো থাকতেই পারে, যেমন ধরো অক্সফোর্ডের জন্য যে সব অল সাবজেক্টে স্টার, স্টারের নিচে তো বা বা এ বা কোন ক্রাইটেরিয়াটা একাডেমিক্যালি মিনিমাম একটা ক্রাইটেরিয়া, আচ্ছা, ওয়ার্ল্ড হাইস্ট সো লাগবে কিনা এটা ইত্যাদি আর হচ্ছে কি। সো অফিসিয়ালি স্কলারশিপটা যেহেতু আসে কন্ডিশনাল অফার পর, কন্ডিশনাল অফার যে একাডেমিক ক্রাইটেরিয়াটা আছে ওটা নিয়ে আগে কথা বলি। আচ্ছা আচ্ছা ইউজুয়ালি সব কোর্স অক্সফোর্ডে তোমার কন্ডিশনাল অফারটা দেওয়া হয় দুইটা স্টার একটা এ অথবা একটা স্টার দুইটা এ। হাউএভার যতজন অ্যাপ্লাই করে অক্সফোর্ডে অলমোস্ট সব অ্যাপ্লিকেন্টের ফাইনাল রেজাল্ট থাকে 3 বা 4 স্টার্স। যদিও ওদের কন্ডিশনাল অফার অফিসিয়ালি 1 A স্টার 2 A বা 2 A স্টার 1 A, vast majority of the students সবগুলো সাবজেক্টে স্টার থাকে। যত বেশি সাবজেক্টে স্টার থাকে টিপিক্যালি তোমাকে আরো বেশি প্রেফারেন্স দেওয়া হয়। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড তুমি চেষ্টা করতে হবে যদি স্কলারশিপ পেতে চাও এবং অ্যাডমিশনস পেতে চাও at least as an international at least 4 A স্টার্স। এটা আমি সবাইকে সাধারণত বলে থাকি। ইউকে তে সাধারণত সবাই 3টা সাবজেক্টে এ লেভেলস করে এবং 3টাতে মোটামুটি স্টার পায়, কিন্তু আমি সবাইকে বলি যদি কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসব জায়গায় অ্যাপ্লাই করতে হয় তোমার threshold is much higher than national students. International student নেই অনেক কম, so you have to kind of one up them. So ideally you should aim for 4 A stars or anything more than that in order to make sure academic এই জায়গাটা won't hold you back. So that's like step 1. ওয়ার্ল্ড হাইয়েস্ট এর ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট বা কান্ট্রি হাইয়েস্ট তোমার যে থাকতেই হবে in order to get admitted to Oxford, not necessarily. However, if you want scholarships and the idea is তোমার প্রুফ করতে হবে তুমি একাডেমিকলি বাকি সবার চেয়ে আরো অনেক কিছু আলাদা। like you're a standout participant, having anything works. ওরা ওয়ার্ল্ড হাইয়েস্ট কান্ট্রি হাইয়েস্টটাকে they they know what it's about. USA তে তোমার বুঝাইতে হবে একটা ওয়ার্ল্ড হাইয়েস্ট কান্ট্রি হাইয়েস্ট কি জিনিস, এদেরকে বুঝানো লাগে না, এরা জানে কি জিনিস and they do take it very seriously. If you have these accolades, it can be easier for you to get a scholarship in the long run. But it doesn't guarantee a scholarship, is the simplest way of putting it. It is always better to strive for as high as you can academically for the scholarships, although these aren't necessarily required for you to get admitted. এগুলো থাকলে possibility of getting a scholarship is much higher. That being said, অক্সফোর্ডে যে দুজন আমি চিনি রিচ স্কলারশিপ পেয়েছে ওরা এই লেভেলসে ওয়ার্ল্ড হাইয়েস্ট ছিল, একজন তো ন্যাশনাল কারিকুলাম থেকে কিন্তু ও ম্যাথস অলিম্পিয়াডে মেডালিস্ট। অর্থী অনুপম আই থিঙ্ক এই লেভেলসে একটা কান্ট্রি
কান্ট্রি হাইয়েস্ট বা ওয়ার্ল্ড কান্ট্রি হাইয়েস্ট ছিল, কিন্তু ও একটা কান্ট্রি লেভেলসে ছিল, একটা কান্ট্রি ইয়া ছিল, হ্যাঁ। একটা কান্ট্রি হাইয়েস্ট ছিল, আর ও লেভেলসে ও আই থিঙ্ক বেস্ট অ্যাক্রস 8 পেয়েছিল। সো এই দুজনই ওদের লাইক রেসপেক্টিভ ফিল্ডস, ওর থেকে ইংলিশ মিডিয়াম থেকে পাস করেছে, ওর একটা ওয়ার্ল্ড কান্ট্রি হাইয়েস্ট একটা টপ অ্যাক্রস 8 ছিল। আর আসান ও ন্যাশনাল কারিকুলামে তো টপ লাইক ওয়ার্ল্ড হাইয়েস্ট ওই সিমিলার কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নাই, বাট ওর একটা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে সিলভার মেডেল ছিল। সো ইন দ্যাট রিগার্ড একাডেমিকলি এই জিনিসগুলোতে যতটা ভালো করা যায়। অলিম্পিয়াড গুলো কি এই ইউনিভার্সিটিতে কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা? হ্যাঁ, অলিম্পিয়াড গুলো পার্টিকুলারলি ম্যাথস ফিজিক্স এগুলো যতজন আছে অনেকেই মেডেলিস্ট। সো ম্যাথমেটিক্সে টপ 10 ওদের কোহর্টে যারা আছে তাদের মধ্যে অ্যাটলিস্ট আই থিঙ্ক 80% কোনো না কোনো মেডেল পেয়েছে ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াডে। এই এই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড গুলো সুপার কারিকুলার হিসেবে দে আর ভেরি লুক্রেটিভ, লাইক দে আর বেসিকলি like in the simplest way possible, they are the superest of the supercurriculars. But হ্যাঁ, অলিম্পিয়াডটা খুব effective একটা way to show academic rigor. What about the IELTS? Uh, Personally, I don't think IELTS is even relevant for scholarships because অনেক ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা পাস করে থাকে তাদের কাছ থেকে IELTS টা চাওয়া হয় না। আমার কাছ থেকে চাওয়া হয়নি। আমি IELTS টা দিয়েছিলাম কানাডার জন্য, কানাডাতে লেগেছিল, কিন্তু ইউকে ওরা আমার কাছে কখনো চায়নি। তো ন্যাশনাল কারিকুলাম থেকে পাস করলে তাহলে নিশ্চয়ই IELTS টা দিতে হয়, বাট সিম্পলি পুট IELTS সিম্পলি একটা মানুষকে দেখায় যে তুমি ওই ভার্সিটিতে গেলে কমিউনিকেট করতে পারবে এবং লেসন গুলা নিতে পারবা। ইট ডাজন্ট শো or tell them anything about yourself because it doesn't show how smart you are, it doesn't show how competent you are, it just means you're good at English, and that's really the baseline if you want to be in an English speaking country. So scholarship এর জন্য it doesn't matter at all. ওকে, আমরা এবার একটু চলে যাব মিস্টার খান পল্লবের কাছে। তো মিস্টার খান পল্লব, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে এরকম যে আপনি আসলে ইউকে ইউনিভার্সিটিগুলোতে, যেটা আমরা দুটো ইউনিভার্সিটি সম্পর্কে জানলাম, এবং আমি যতটুকু জানি সেটা হলো যে অক্সফোর্ড এবং কেমব্রিজ এই দুটো ইউনিভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই করা যায় না, দুটো একসাথে অ্যাপ্লাই করা যায়। এছাড়াও টপ ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে যেমন এগুলো কিন্তু আসলে ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে, অক্সফোর্ড, কেমব্রিজ, ইউসিএল, তারপর হচ্ছে এখানে আমাদের ইম্পেরিয়াল, ব্রিস্টল, এগুলো খুব ভালো ইউনিভার্সিটি। তো যারা এই টপ ইউনিভার্সিটিতে চান্স পাবে না বা স্কলারশিপ পাবে না, তাদের জন্য আর কোন কোন ইউনিভার্সিটি আছে? একটা বাজেট আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু ইউকে ইউনিভার্সিটিতে গেলে একটা বাজেটের প্রশ্ন আসছে, টাকা দিয়ে পড়াশোনা করতে হবে, সেটা ভালো হোক আর মন্দ হোক, একটা বাজেট নিয়ে যেতে হবে। সে কি ধরনের বাজেট আসলে থাকা উচিত একজন প্যারেন্টস এর, যাতে তাদের বাচ্চারা এবং হচ্ছে সেটা হলো, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু আর একটা হচ্ছে একাডেমিক ইস্যু, দুটো জিনিসকে সাথে নিয়ে এই এই আমরা যদি বলতে পারি 1, 2, 3 তিনটা ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাকে বলতে হবে, খুব সামারাইজড হয়েছে তিনটা ক্রাইটেরিয়া ইউনিভার্সিটিকে কিভাবে আমাদের কতটুকু বাজেট এবং কতটুকু একাডেমিক পারফরমেন্স থাকতে হবে একটা স্টুডেন্টের ব্যাগের ভিতর নিয়ে তাকে আগাতে হবে, যে আমি যাব ইউকেতে পড়াশোনা করবো, তো আমার কি কি থাকবে, প্লিজ মিস্টার খান পল্লব। Thank you, Jahangir bhai. Thank you for giving me the opportunity, and thank you, Roberto, and thank you, Shamit. So I really like the thing that Robonto said. One thing I want to mention, that you are actually to the point. So whenever Jahangir bhai asked you the question, you remembered the question. Maybe he asked 2-3 questions together. You remembered the question, you answered the question to the point, and you didn't really waste much time. So this is a very important criteria to really pass your interview. And for the future students, these things are, there's something to learn from here, like from Robonto. So Jahangir bhai question, আপনার যে question, so আমি shortly যদি বলি, these are very prominent universities where they're studying. Samit study করছে হচ্ছে Imperial College, top university. So these are like most prominent university in the UK, and they are one of the most expensive for bachelor students. So for example, University of Oxford international tuition per year হচ্ছে 38,000
মানে অনলি টিউশনের কথা বলছি, 38,000 British pound per year. Imperial কলেজের টিউশন is around something like this, same 37,000. So যাদের এই ইগুলো আছে, যাদের এই অ্যাফোর্ডেবিলিটিটা আছে প্যারেন্টসদের, যে ইয়েস উই ক্যান স্পেন্ড 38,000 37,000, সো অবভিয়াসলি ওয়াই নট, বাট এটার সাথে সাথে একাডেমিক ওই কোয়ালিফিকেশনসটা থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের কথা বলছি। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইজ অলসো টপ ইউনিভার্সিটি, লাইক টপ 10 ইউনিভার্সিটি। তাদের ক্রাইটেরিয়া হচ্ছে A স্টার AA অথবা A স্টার AB ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। If you have A star AA, you can get in, or A star AB. That's the maximum. এর low কোনো যদি grades থাকে, it will be very difficult. You will not get the admission. এটা হচ্ছে theoretically. তো ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের টিউশন ফি মানে টোটাল কস্ট যদি আমি ক্যালকুলেট করি অ্যাবাউট 114,000, মানে 3 বছরের প্রোগ্রাম। 3 বছরের প্রোগ্রাম যদি আমরা ভাগ করি তাহলে অ্যাবাউট সিমিলার 30,000 এরকম। তো এছাড়াও যে ইউনিভার্সিটি গুলো আছে ইউকেতে, আরো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। ফর এক্সাম্পল সিটি ইউনিভার্সিটি লন্ডন, তাদের টোটাল কস্ট মেবি অ্যাবাউট 87, অনেকটা কমে গেল এখানে। এক্সেটার ইউনিভার্সিটি, তারপরে আছে ম্যানচেস্টার মেট্রোপলিটন। আমি এছাড়া বলবো নিউক্যাসল ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট। সো এদের বাজেটটা এই তুলনায় মানে অক্সফোর্ড বা ইম্পেরিয়ালের তুলনায় অনেকটা কম। ফর এক্সাম্পল কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের টোটাল কস্ট মেবি 60,000 এর মধ্যে, 60,000 British pound before scholarship, and scholarship তারা up to about 4,500 British pound তার স্কলারশিপ তারা প্রোভাইড করছে। সো দিজ আর পসিবল। সো আমি মানে শর্টকাট অ্যান্সার দিতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে অবশ্যই একাডেমিক ব্যাকগ্রাউন্ড, দিস ইজ ইরিপ্লেসেবল। একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা A স্টারের ভিতরে রাখলেই সবচেয়ে বেস্ট। এ থাকলেও মোটামুটি হবে, কিন্তু এরপরে যে ফাইন্যান্সিয়াল যে বাজেট করার প্রয়োজন তার বাবা মাদের জন্য, যদি ওনারা সবচেয়ে টপ ইউনিভার্সিটি গুলো, যেটা আমরা রাসেল গ্রুপ ইউনিভার্সিটি যেগুলো বলছি, বোথ অফ দেম আর রাসেল গ্রুপ ইউনিভার্সিটিজ। সো রাসেল গ্রুপ ইউনিভার্সিটি গুলোতে খরচ এরকমই, আপনার টোটাল কস্ট ফর দ্য ব্যাচেলার প্রোগ্রাম ইট উড বি মোর দ্যান 1 crore, 1 কোটি টাকার উপরে। যদি এর থেকে অন্য ইউনিভার্সিটি গুলো আমরা যেতে চাই, সেখানে 80 লক্ষ বা 60 লক্ষ এরকম মাঝামাঝি এরকম চলে আসবে, এরকম ইট ইজ পসিবল। বাট স্কলারশিপের ক্ষেত্রে আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই, যে আপনারা যেটা বলেছেন বা রোমন্ত বা সামি যেটা বলছে, দে ক্যান অ্যাপ্লাই থ্রু ইউকাস, বাট দ্যাট ইজ নট দ্য অনলি ওয়ে দে ক্যান অ্যাপ্লাই টু UK. They can also apply to the university directly. They don't have to necessarily apply through UCAS. This is possible, but they can also apply to the university directly. আর স্কলারশিপের ক্ষেত্রে অবশ্যই একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর সাথে সাথে IELTS। আমি আসলে অ্যান্সার, রোমন্ত, you have given all the answers, so I don't have much to say. So I think আপনার যে কোশ্চেন, সেটার কোশ্চেনের অ্যান্সার দুটোই। তাদের একটা বাজেট থাকতে হবে, টপ ইউনিভার্সিটির জন্য 1 কোটির উপরে 80 lakhs. থ্যাংক ইউ সো মাচ পল্লব ভাই। এবার আমি আপনার একটু বক্তব্যটা সাম আপ করি। সেটা হচ্ছে এরকম যে, প্রথমত হচ্ছে যে একটা টপ নাকি ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলছিলাম, এবং তার জন্য আমরা রেবন্তু এবং সামিটের কথা শুনেছি, এবং একদম রিয়েল ইনফরমেশন গুলো তাদের মুখ থেকে আমরা পেলাম, যেহেতু তারা ওখানে পড়াশোনা করছে এবং ওরা কিভাবে গেল সবকিছু আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা স্কলারশিপ নিয়ে কথা বলছিলাম, স্কলারশিপ আসলে ইউকেতে পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে একটা বাজেটটা হচ্ছে 4,000 থেকে 5,000 পাউন্ডের মধ্যে। সেটা প্রায় সব ইউনিভার্সিটি কম বেশি পাওয়া যায়, 4,000 থেকে 5,000। সো আমরা অনেক সময় বলি না যে স্কলারশিপ খুব টাফ, কিন্তু ইউকেতে একটা ফ্যাসিলিটিস হচ্ছে, একটা ছোট ইউনিভার্সিটি থেকে বড় ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় মোটামুটি দেখা যায় 4 থেকে 5,000 পাউন্ডের একটা ইয়ারলি একটা স্কলারশিপ পাওয়া যায়, অনেক সময় চেষ্টা করে পাওয়া যায়। আর এটা হচ্ছে ইউকে কারিকুলামটা হচ্ছে, এটা কিন্তু গ্রাজুয়েশন কোর্সটা কিন্তু 3 বছরের, যেখানে ইউএসএ তে 4 বছর। ঠিক আছে, Yes. গ্রাজুয়েশন কোর্স 3 বছর, এটা একটা মানে এটা সবাই একটু জানা উচিত। Right. থার্ড হচ্ছে যে, যদি এখানে টপ ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হতে যায়, কেউ যেতে চায়, তাহলে তাদের একটা বাজেট, ইউনিভার্সিটি যে টিউশন ফি নিয়ে আমাদের প্রথম প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যেটা আমরা খান পল্লব ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম, 80 থেকে
80 লক্ষ থেকে 1,20,00,000-এর মধ্যে একটা বাজেট করতে হবে 3 বছরের জন্য, যদি একেবারে টপ ইউনিভার্সিটিতে যেতে চায়। এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হবে প্যারেন্টসের, যে এইটুকু একটা কারণ ফুল রাইট স্কলারশিপ এটা খুবই রেয়ার একটা কেস, এটাকে ধরে আগানো যাবে না। এটা অনেকটা, এটা রেবন্ত আমাদেরকে বললো যে অনেক সময় এটা কিছুটা লাকের একটা ব্যাপার থাকে। স্কলারশিপ মানে একটা লাক। হ্যাঁ, এটা আমি রেবন্তকে জিজ্ঞেস করছিলাম যে আসলে কোনো একাডেমিক বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া আছে কিনা, যে আমি হয়তো 1 কোটির জায়গায় 2 কোটি দিতে চাই, 2 কোটির জায়গায় 3 কোটি দিতে চাই, তাতে কি আমার অক্সফোর্ডের রাস্তাটা খুলে যাবে কিনা। এরকম কিন্তু সুযোগ নাই। হ্যাঁ, ওখানে আমাকে মেধাটা, কারণ ওখানে হচ্ছে পরীক্ষা হচ্ছে প্রথমে একটা পরীক্ষা হয়, তারপর পরীক্ষাটা আল্লাহ হয়তো তারপর আবার তার ইন্টারভিউ কল করতে পারে। তো তোমাকে কিন্তু ভালো করে তারা জাজ করে ফেস টু ফেস। এটা কিন্তু বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে নাই যে একটা স্টুডেন্টকে ফেস টু ফেস ইন্টারভিউ করবে। তুমি একটা বুয়েট বা যে কোনো মেডিকেল পরীক্ষা দিতে বসলা, অসুস্থ থাকো যাই থাকো, পরীক্ষা খারাপ করে তোমার আর লাইফ ফেল হয়ে গেল, তুমি আর চান্স পাইলে না। বুয়েটের জন্য সারা জীবন প্রিপারেশন নিয়েছো, কারণ বুয়েট মেডিকেল অনেক সময় একসাথে নেওয়া যায় না। তুমি সারা জীবন বুয়েটের জন্য প্রিপারেশন অসুস্থ হয়ে গেলে, বুয়েটে তুমি চান্স পাবে, তোমার লাইফ শেষ। মেডিকেল ওটাই। এখানে হচ্ছে তারা অনেকগুলো ক্রাইটেরিয়া দেখে তারপর তারা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন পরীক্ষায় বসো। পরীক্ষায় বসলা, পরীক্ষা বসার পর ভালো করলো, তোমাকে ইন্টারভিউ কল করলো, ইন্টারভিউ তোমাকে ভালোভাবে জাজ টাজ করে তোমাকে সিলেক্ট করে। সো এটা হচ্ছে একদম টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোর ক্রাইটেরিয়া। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে ইউকাস এর মাধ্যমে যে অ্যাপ্লিকেশন করা লাগে সেটা কিন্তু ওই টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোর জন্য মানে এটা প্রযোজ্য। কিন্তু অন্যান্য যে সমস্ত মিডিওকার বা অন্যান্য ইউনিভার্সিটি গুলো আছে, এগুলো সরাসরি অ্যাপ্লিকেশন করে ভর্তি হওয়া যায়। এবং তারাও কিন্তু স্টুডেন্ট খুঁজতেছে, যারা অন্যান্য ইউনিভার্সিটি গুলো তারাও স্টুডেন্ট খুঁজছে। তো ওখানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে অ্যাপ্লিকেশন করা যায়। বাট ওখানে যে জিনিসটা লাগে, ওখানে বাজেট তুমি 40 লাখ থেকে শুরু করে 80 লাখ পর্যন্ত এরকম বাজেটও আছে। ঠিক আছে, ওই বাজেটের মধ্যেও তুমি কিন্তু ইউনিভার্সিটি ভর্তি হতে পারবা। তো যাদের ইউকে পড়াশোনার ইচ্ছা আছে এবং যারা যারা নিজেদের, সবাই তো সবার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির কথা জানো, প্যারেন্টস সাথে কথা বলতে পারো যে আসলে তোমার বাবা মা তোমার পিছনে কত টাকা খরচ করতে পারবেন ইউকেতে। আর দ্বিতীয় হচ্ছে তোমার অ্যাবিলিটিটা কত। এখানে আরেকটা জিনিস আছে, এ বা এ স্টার। তুমি যদি মাঝে টাইপের ইউনিভার্সিটি যাও, সেখানে বি পেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। বি পেয়েও কিন্তু তুমি যে এ না পেলে তোমার লাইফ ফেল হয়ে গেল, তুমি আর ইউকে ধারে কাছে ঘিরতে পারবে না, ঘেসতে পারবে না, ব্যাপারটা তা না। তোমার কিন্তু এখানে বি পেলেও বা সি পেলেও কোনো কোনো ক্ষেত্রে তুমি কোনো কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে পারো, কারণ তোমার আরো ক্রাইটেরিয়া গুলো আছে, আরো ক্রাইটেরিয়া গুলো আছে। এবং সেক্ষেত্রে যেমন অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো লাগে সেগুলোর মধ্যে তো আমরা অলরেডি দেখলাম যে টপ র্যাঙ্কিং এর কথাগুলো আমরা দুজনের কাছে শুনলাম। আর অন্যান্য যেগুলো মিডিয়াম র্যাঙ্কিং এ যাবো, ওখানে কিন্তু আবার আইএলটিএসটাও লাগে, কারণ হচ্ছে তারা তো তোমার অন্যান্য ক্রাইটেরিয়া দেখবে। হ্যাঁ, তো সেখানে পার্সোনাল স্টেটমেন্ট অন্যান্য সব জিনিসই তুমি যখন অ্যাপ্লাই করবে, তুমি তখন মানে টপ ইউনিভার্সিটি তোমার মেধার কথাটা চিন্তা করলে ওইদিকে চিন্তা করে আগাবা। তারপর ওগুলো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসেরই এক একটা ফ্লেক্সিবিলিটি আছে, ডিপেন্ডিং অন ইউর র্যাঙ্ক, মানে তোমার এবিলিটি এন্ড র্যাঙ্কিং অফ দ্য ইউনিভার্সিটি। এইভাবে এটা ব্যাপারটা দাঁড়াচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু খুব একটা ক্রুশিয়াল একটা জিনিস আমি একটু সবার কাছে জানতে চাই, একটু একটু ডিসকাশন, যে আসলে বিশেষ করে তোমার যারা অলরেডি এরকম 2 বছর পড়ে ফেলছো, সামিত যাবা আর পল্লব ভাই ওখানে ছিলেন, আমি একটু জানতে চাচ্ছি যে ওখানে যারা পড়াশোনা করে, পড়াশোনা থেকে পাশ করার পর ফিউচারটা আসলে কেমন, জব মার্কেটটা, এবং ওখানে পার্মানেন্ট রেসিডেন্সিপ যেটা বলে পিআর, সেটা সুযোগটা কেমন আছে। কারণ অনেকেই এই ওই একটা কান্ট্রি সিলেকশন করার সাথে সাথে পড়াশোনা যেখানে করে ওখানে একটা সেটেল হওয়ার কথা ভাবে, সবাই মাথায় রাখে। আমরা জানি যে ইউকে পড়াশোনার জন্য টপ, আনডাউটেডলি টপ। বাট ওখানে ফিউচারটা কেমন, জব মার্কেটটা কেমন আছে, এবং এখানে আমাদের হচ্ছে যে পার্মানেন্ট হওয়ার কি কি ধরনের সুযোগ বা সম্ভাবনা আছে। আমি একটু রেবন্ত দিয়ে শুরু করতে চাই। একটু শর্টকাট দিয়ে রেবন্ত বলো, তারপর আমরা সবার কাছে একটু তারপরে আমরা একটু পল্লব ভাইয়ের কাছে চলে যাবো। হ্যাঁ রেবন্ত। Um, so ট্রু সেন্সে কোনো একটা দেশে সিটিজেনশিপ পাওয়ার জন্য এটা difficult. UK like significantly more difficult than countries like say Canada or other places in the like in Europe. তো usually যেটা করতে হয়, তুমি গ্রাজুয়েট করার পর at least 10 বছর এই দেশে you have to have a job, and a job can also include a PhD or a postdoc. আমি যেটা করব or যেটা করার প্ল্যান করছি যে আমার 4 বছরের এই মাস্টার্স এর পর সরাসরি একটা ডিফিল বা পিএইচডি তে অ্যাপ্লাই করব। যদি ইউকে তে থাকে, ওই ডিফিল এর 3 বা 4 বছর আমার 10 বছরের মধ্যে কাউন্ট করবে। পুরোপুরি 10 বছর কমপ্লিট করার পর like 8 to 10 years আমি একটা পার্মানেন্ট রেসিডেন্সিপ পাবো। পার্মানেন্ট রেসিডেন্সিপের পর সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। বাট once you have a permanent residency, you basically get all the
benefits that you can as a citizen. In terms of job market, এটা honestly depend করবে তুমি কোন মেজর থেকে apply, like তোমার মেজরটা কি এবং তুমি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় কি কি কাজ করেছো। Usually যেটা, what this means is if you just graduate with a degree with খুব ভালো করেও গ্রাজুয়েট করনি, like 2-2 পেলা অথবা maybe just a pass, it will be difficult. কিন্তু if you graduate with a first class or a 2-1 and তুমি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় ইন্টার্নশিপ করেছো, more often than not you will definitely have a job right after university. Like even if it isn't your dream job in the best place you want it to be, you won't necessarily be unemployed. So এটা বলার কারণটা হচ্ছে ইটস সাবজেক্টিভ। তুমি ইউনিভার্সিটিতে কিভাবে সময় কাটাচ্ছ, কিভাবে এই টাইমটা ইউটিলাইজ করতেছো, ওটা ড্রাস্টিকলি এফেক্ট করবে ইউনিভার্সিটির পর তুমি কি করতে চাও। If you make use of the time here and if you do as much as you can, there are opportunities there. I think statistically most people from like UK universities after graduating ওরা either জবই পেয়ে যায় অথবা they pursue further academia. A very tiny minority of people are just completely unemployed with nothing to do. So yeah, I think that sort of sums up Okay, the question. thank you so much. Thank you so much for the answer. But যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো one thing is যে জব মার্কেটের কথা বললে যারা অক্সফোর্ড বা ইম্পেরিয়াল বা ওই সমস্ত ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে, এদের জবের অপরচুনিটি আসলে শুধু ইউকে না, সারা ওয়ার্ল্ডেই খোলা থাকে, কারণ একটা ব্র্যান্ড ইউনিভার্সিটি পড়াশোনা করে আসছে থাকে এবং এরা সবাই ভালো রেজাল্ট করে তারা বেছে নিচ্ছে, আশা করি সবাই ভালো রেজাল্ট করে বের হয়ে আসে। আর তুমি যেটা বললা যে সেটা হলো ওখানে পিআরশিপ পাওয়ার জন্য 10 বছরের একটা স্টে করার একটা ইস্যু থাকে এবং সেটা হতে পারে গ্রাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি সব মিলিয়ে 10 বছর থাকলে তখন রেসিডেন্সিপ পাওয়া যায়। আর যারা হচ্ছে এই 3 বছরের গ্রাজুয়েশন করলো তাদের জন্য পলিসিটা কি, সেক্ষেত্রে আমরা একটু পল্লব ভাইয়ের কাছে যে যাই। পল্লব ভাই, আপনার নলেজে যেটা আছে একটু শেয়ার করেন যে যদি একটা বাচ্চা ধরেন বা একটা স্টুডেন্ট, যখন সবাই তো 10 বছর বা করবে না, সেক্ষেত্রে তাদের পিআর পাওয়ার পলিসিটা কি? আচ্ছা, শিওর, থ্যাংক ইউ। সো বেসিক্যালি ইউকে পার্মানেন্ট রেসিডেন্স, যেটা বাংলাদেশ থেকে আমরা বুঝি যে পার্মানেন্ট রেসিডেন্সি, ওটা ইউকেতে বলা হয় আইএলআর বা ইনডিফিনিট লিভ টু রিমেইন। তো ইনডিফিনিট লিভ টু রিমেইনের একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে নট অ্যাজ এ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন, বাংলাদেশ থেকে যদি একটা স্টুডেন্ট যায় 3 বছরের গ্র্যাজুয়েশন করার পরে, সে দুটো রুটে যেতে পারে, একটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা অথবা গ্র্যাজুয়েট ভিসা। তো গ্র্যাজুয়েট ভিসাটা হচ্ছে যারা 3 বছরের ডিগ্রি শেষ করবে, 3 বছরের ব্যাচেলার শেষ করবে, দে ক্যান অটোমেটিক্যালি গেট এ ভিসা টু ওয়ার্ক, দে ক্যান লুক ফর এ জব, দে ক্যান ওয়ার্ক। তারা ফুল টাইম ওয়ার্ক, যখন স্টুডেন্ট হিসেবে যাচ্ছে সে কিন্তু ফুল টাইম কাজ করার পারমিশন তার নাই, 20 আওয়ার্স পার মান্থ, পার উইক। সো যখন স্টাডি শেষ হয়ে গেল, 3 বছরের ব্যাচেলার শেষ হয়ে গেল, অথবা 3 বছরের ব্যাচেলার শেষে 2 বছরের মাস্টার্স করলো, 1 বছরের মাস্টার্স করলো, পুরো পড়াশোনাটা শেষ হওয়ার পরে সে কিন্তু 2 বছরের একটা গ্র্যাজুয়েট ভিসা নিতে পারছে। ইট ইজ পসিবল। তো গ্র্যাজুয়েট ভিসাতে যাওয়ার পরে সে 2 বছর ফুল টাইম কাজ করতে পারছে। যদি সে গ্র্যাজুয়েট ভিসাতে না যেয়ে সে ব্যাচেলারের শেষেই কোনো কোম্পানির থেকে একটা জব পেল, যে জবটা যে ইমিগ্রেশনের জন্য স্কিল ওয়ার্কার ভিসার স্পন্সর হিসেবে, মানে জবটার আবার ক্রাইটেরিয়া আছে, যে কোম্পানি তাকে জব দিবে সেই কোম্পানিটা তাকে স্পন্সর করতে হবে তাকে স্কিল ওয়ার্কার ভিসার জন্য। এইভাবে তাকে জবের একটা অফার তাকে দিতে হবে। যদি সে এই জবটা পায় কোনো কোম্পানি থেকে, তখন সে 3 বছর বা 5 বছরের একটা ওয়ার্ক ভিসা, নর্মালি প্রথমে ইনিশিয়ালি 3 বছর হয়, পরে আর 2 বছর হয়, এই 5 বছরের একটা ওয়ার্ক ভিসা, স্কিল ওয়ার্কার ভিসা বলে এটাকে ইউকেতে, এই স্কিল ওয়ার্কার ভিসাতে সে যেতে পারবে। তাহলে যদি সে 3 বছর ব্যাচেলার শেষ করার পরেই যদি একটা জবের অফার পায় এবং সে 5 বছর টানা কাজ করে ওই জবটাতে, সে 5 বছর পরে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। সো অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট with his studies all together within 8 years সে ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইট ইজ পসিবল, থিওরিটিক্যালি ইট ইজ পসিবল। এখন রিয়েলিস্টিক্যালি কি পসিবল? ইয়েস, রিয়েলিস্টিক্যালি ইটস অলসো পসিবল। যদি একটা স্টুডেন্ট যে ফিল্ডগুলোতে অনেক জব অ্যাভেলেবিলিটি আছে ইউকেতে সব ফিল্ড, যেমন আমার কাছে অনেক স্টুডেন্ট আসে, তারা জিজ্ঞেস করে যে ভাইয়া আমি ইউকেতে যাচ্ছি, আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ এ ডিগ্রি। It's not like that. You get a degree from University of Oxford and you get a degree from
কমিউনিটি ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস, ইটস নট দ্য সেম। সো ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে পাশ করার পরে সে কিন্তু খুব ইজিলি একটা জব পাবে, ইট ইস ভেরি মাচ পসিবল। বড় এমপ্লয়াররা তাদেরকে ডেকে নিয়ে যাবে, বা ইউনিভার্সিটি ম্যানচেস্টার থেকে পাশ করার পর, আপনি যেটা বলেছেন। সো জবের এরপরে যদি সে জব পায় গ্রাজুয়েশন শেষ করার পরে, উইদিন 5 years সি ক্যান গেট ইনডিফিনিট লিভ টু রিমেইন, সে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা ছোট জিনিস অ্যাড করে দিই, আপনি বলেছিলেন যে বেসিক্যালি রুবন্তর ক্ষেত্রে তার কাছে কিন্তু IELTS চাওয়া হয়নি। সো IELTS চাওয়া হয়নি বিকজ ওই ইউনিভার্সিটি তার ইন্টারভিউতে ইউনিভার্সিটি তার ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যাসেসমেন্ট করে ফেলেছে। তো তার যে কাস্ট লেটারটি ছিল, ওই কাস্ট লেটারে কিন্তু এই জিনিসটা লেখা থাকার কথা যে ইউনিভার্সিটি হ্যাভ মেড দ্য অ্যাসেসমেন্ট ফর হিজ ইংলিশ প্রফিসিয়েন্সি। যেহেতু রুবন্ত বাংলাদেশ থেকে গেছে, তো এটা কমপ্লিটলি ইউনিভার্সিটি অ্যাডমিশন পলিসির উপর নির্ভর করে। কোনো ইউনিভার্সিটি কিন্তু IELTS চাবি, আপনি এই ইংলিশ মিডিয়াম থেকে আসার পরেও ইট ডাজন্ট ম্যাটার, বিকজ ইউ আর নট ফ্রম এ নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি, ইউ হ্যাভ টু গিভ IELTS। আর আপনার যে কোশ্চেন আনসার আমি আশা করি দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি দেখলাম, প্রশ্ন করছে যে যেটা একজন স্টুডেন্ট, সেটা হলো যে তাদের মেইন কনসার্ন হচ্ছে ইউকে তে যেতে চায় বিকজ অফ তারা বারেট ল করতে চায়, ল পড়াশোনা করতে চায়, কারণ এই লটাকে তারা ইউকের জন্য প্রিফার করছে। সো কিভাবে আসলে ইউকে থেকে ল পড়ে বারেট ল করা যায়, প্রশ্নের আনসারটা যদি আমার মনে হয় যে এটা পল্লব ভাই বোধ হয় যেটা সুইটেবল হয়, কারণ ওরা বোধ হয় এটাতে খুব একটা ইউজড হবে না। পল্লব, আপনি শর্ট করে একটু যদি 2-4 কথা বলে দেন যে বারেট ল যদি পড়তে যায় তাহলে এখানে অপরচুনিটিটা কি, ল বা বারেট ল? ইয়েস, সো মানে এখানে নর্মাল একটা স্টুডেন্ট যে হচ্ছে এ লেভেল পাস করেছে, ও লেভেল পাস করেছে, তার এ লেভেল ল ছিল বা ল নেই, এখন সে ইউকে যেতে চায় বিকজ অফ বারেট ল, ব্যারিস্টার পড়াশোনা করার জন্য। প্লিজ বলো ভাই। তো তাকে বারেট ল পড়ার জন্য তাকে সিমিলার, ভেরি সিমিলার, ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, তাকে একটা সার্টেন গ্রেডস তাকে পেতে হবে। সেটা ইউনিভার্সিটির উপর নির্ভর করে। কোনো ইউনিভার্সিটি চাইবে যে 3টা সাবজেক্টই এ, অথবা কোনো ইউনিভার্সিটি চাইবে A B B, আবার একটু লোয়ার র্যাঙ্কিং A B C তেও নিবে। তো তাকে সিম্পলি অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পর সে যদি অ্যাডমিশন পায় সেখানে সে পড়াশোনা করতে পারবে। এখন বারেট লর জিনিসটা হচ্ছে যে দিস ইজ এ রেগুলেটেড প্রফেশন, বারেট ল মানে সে ওখানে ইউকেতে প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস করার জন্য তার ব্যাচেলার শেষ করার পরে তাকে কিন্তু ওখানে তার লাইসেন্স এক্সামে পাস করতে হবে। তো এটার প্রসেসটা মানে ব্যাচেলারটা কি ব্যাচেলার কোন সাবজেক্টে করতে হবে? ল, লতে ব্যাচেলার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, LLB। হ্যাঁ, তারপর এটা শেষ করার পরে তাকে লাইসেন্স এক্সাম, মানে ওখানে বার প্র্যাকটিসের জন্য যে লাইসেন্স লাগে সেই লাইসেন্স এক্সামে তাকে পাস করতে হবে। তো সেটার জন্য তাকে আরেকটু সময় দিতে হবে, বা এটা অ্যারাউন্ড 4 years, তার 6 years তার লাগবে অল টুগেদার লাইসেন্সে পাস করার জন্য। ওই লাইসেন্সটা পাস করলে ওইটাই বারেট ল আমরা বলি, তাই হ্যাঁ, না? ও তখন সে প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, না, কিন্তু ওই যে যেটা গ্রাজুয়েশন করছে 4 বছর, ওটা কি ল এর উপর গ্রাজুয়েশন নাকি ওইটা বারেট ল? না, ওটা সে ল এর উপর গ্রাজুয়েশন ল করছে। এর উপর গ্রাজুয়েশন হ্যাঁ, করে তারপর লাইসেন্স পরীক্ষা, নেওয়ার আগে সে হি ক্যানট প্র্যাকটিস, হি ইজ নট মানে লাইসেন্সের পরীক্ষাটাই বারেট ল, তাই না? ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আসলে আজকে অনেক দূর আলোচনা করলাম, এবং আশা করি যে আমাদের এই ডিসকাশন, আমাদের এটা রেকর্ডিং করা হয়েছে, আমাদের ফেসবুকে লাইভে গেছে। তো আমাদের এই ডিসকাশন আশা করি আমাদের বাচ্চাদের বা আমাদের যারা দেশের স্টুডেন্ট আছে, তারা যারা বাইরে পড়াশোনা করতে চায় তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। এবং ইউকে পড়ার যে একটা বড় প্রসপেক্ট আছে সেটা আসলে অনেকেই জানতো না। সবাই এখন হচ্ছে ইউএসএ মুখী আছে, কানাডা মুখী আছে, ইউকে মুখীও আছে, বাট এখানে যে একটা হিউজ প্রসপেক্ট আছে, একটা চমৎকার এডুকেশন প্ল্যাটফর্ম আছে এই ইউকেতে, যেখানে বিশেষ করে আমাদের দেশ, আমরা তো একসময় ব্রিটিশ কলোনির আন্ডারে ছিলাম, এখানেও কিন্তু যেটা হয় সেটা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে ইউএসএ এর সাথে ইউকে একটা ডিফারেন্স হচ্ছে, ইউএসএ তে কিন্তু মেজর গুলো পরে সিলেক্ট করা যায়, কিন্তু ইউকে তে মেজরটা কিন্তু একবারে সিলেক্ট করতে হয়। যেমন রেবন্ত পড়ছে বায়োকেমিস্ট্রি, এটা কিন্তু তাকে বায়োকেমিস্ট্রি নিয়ে সামনে আগাতে হবে, এটা চেঞ্জ করার স্কোপ নাই। সামিত যেমন পড়ছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, তাকে এই মানে এখন গ্রাজুয়েশনটা এরোস্পেসে করতে হবে, যেটা আমাদের বাংলাদেশি নিয়ম, কারণ বাংলাদেশ তো একসময় এই ইউকে কলোনি আন্ডারে ছিল। সো আমাদের দেশেও কিন্তু একবার কেউ ফিজিক্সে ভর্তি হয়ে গেলে চাইলেও মেজরটা কেমিস্ট্রি করা যায় না। তো ইউকে পড়াশোনা অনেকটা এরকম। এটাও কিন্তু যারা তোমরা আমাদের কথা শুনছো তাদের মাথায় রাখতে হবে, ইউকেতে গেলে আমার মেজরটা এখন ঠিক করতে হবে, কোথায় পড়তে চাই।
আর ইউএসএ তে গেলে আমি পড়তে চাই, মাঝপথে গিয়ে আমি আবার আমার মেজরটা, এমন অনেকে দেখেছে ফিজিক্স পড়তে পড়তে তারপর চলে গেছে আইটি তে চলে গেছে, ফিজিক্স পড়তে পড়তে ইঞ্জিনিয়ারিং চলে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে আবার অন্য জায়গায় চলে গেছে। সেই সুযোগগুলো কিন্তু ইউএসএ তে আছে। বাট ইউকে তে যেটা হয়েছে যে সুবিধার জায়গাটা হচ্ছে যে 3 বছরে, প্রথম হচ্ছে 3 বছরের গ্রাজুয়েশন, এবং গ্রাজুয়েশন করতে তোমার হচ্ছে কম্পারেটিভলি টাকা পয়সা যেটা লাগছে সেটা তোমার গ্রাজুয়েশনের কনটেক্সটে এটা কিছুটা আমি বলবো রিজনেবলি বলতে পারি আমি, এটা করা যায়। আর দ্বিতীয় হচ্ছে যে তোমার এখানে তোমার যেমন টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, আবার বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে। একটা একটা মানের স্কলারশিপ কিন্তু তুমি অ্যাচিভ করতে পারো, এবং তার সাথে তোমার পড়াশোনাটা যেটা হতে হবে যে যারা আমাদের দেশীয় কারিকুলাম এবং ও লেভেল, এটা কিন্তু ব্রিটিশ কারিকুলাম, তো এগুলোর উপর ফোকাস যারা আছো তারা কিন্তু খুবই উপকৃত হবা। যে আমাদের যদি ও লেভেল এ লেভেলের রেজাল্ট ভালো থাকে, এটা কিন্তু আমার মানে চান্স পাওয়ার জন্য একটা ভালো রোল প্লে করতে পারে। আবার এখানেও তোমার পিয়ারশিপ আছে, এখানেও তুমি স্থায়ীভাবে করতে পারবা। সেক্ষেত্রে যারা রেগুলার স্টুডেন্ট বা ভালো করতে চাও পড়াশোনা, তারা তো গ্রাজুয়েশনের পরে তোমার মাস্টার ডিগ্রি করতে পারবা, তারপর 10 বছর পরে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবা। আর যারা শুধু গ্রাজুয়েশন করে চলে আসতে চাও, তারাও কিন্তু অপরচুনিটি আছে। তারাও প্রথম একেবারে অ্যাবসলিউটলি 2 বছর আফটার গ্রাজুয়েশন, 2 বছর তুমি ওখানে কাজ করার পারমিশন পাবা। তারপর তুমি আরো 5 বছরের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। এভাবে তুমি 8 বছর থাকলে 8 বছর, 10 বছর বা 8 বছর পরে তুমি কিন্তু আবার পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে টোটাল এডুকেশন সিস্টেম। আর এখানে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউকেতে পড়াশোনা করলেই মাথায় রাখতে হবে আইএলটিএস, তারপর তোমার হচ্ছে তোমার ও লেভেল রেজাল্ট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিজারটা কম্পারেটিভলি ইজিয়ার, যেটা ইউকাস এর মাধ্যমে বা অন্যভাবে অ্যাপ্লাই করা যায়। এবং হচ্ছে এই ইউনিভার্সিটি গুলো তো একটা সার্টেন অ্যামাউন্টের তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারো, স্কলারশিপ পেতে পারো। এই হচ্ছে আমার মোটামুটি আজকে আলোচনার সামারি। তো আমার গেস্ট হিসেবে যারা আছে, রেবন্ত হক, আমি খুবই, আমার ভালো লাগছে যে রেবন্ত কা, তোমাকে অনেকদিন পরে আমি আসলে দেখলাম, তুমি আগের মতো আছো। খুব ভালো লাগছে যে তোমার সাথে আমার দেখা হচ্ছে অনেক, মানে এখন তো ডিজিটাল যুগে আমরা একজনকে দেখতেই পারি। সামিতকেও ভালো লাগছে, ও আশা করি সামনে গিয়ে ভালো করবে। তোমাদের কথাবার্তা আমাদের যারা অডিয়েন্স যারা আছে তারা শুনবে। এবং আমাদের সাথে খান পল্লব ভাই আছেন, উনি কনসালটেন্ট হিসেবে আছেন, এবং সামনেও আহ, ওনাকে আমরা একটু আগে আমি শুরুতে বলেছিলাম যে আমাদের স্কলারশিপ হান্টার বলি, যে কোনো অ্যাপ্লিকেশনে উনি কম বেশি স্কলারশিপ এনে দেন, এই কথাটা আমি জানি। তো সেক্ষেত্রে যারা আমাদের বিশেষ করে আমরা এই লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল পক্ষ থেকে আজকে যে আয়োজন করেছে, এটা আমরা করে যাব। লেজেন্ড ইন্টারন্যাশনাল স্কুল যে শুধু লেজেন্ড স্টুডেন্টকেই সার্ভিস দেবে তা না, এখানে বিভিন্ন এডুকেশন নিয়ে কাজ হবে, অনেক কিছু হবে। বাট আমাদের স্টুডেন্টরা তো ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছেই, তারা একেবারেই এই প্ল্যাটফর্মের মধ্যে আছে। তারা যে কোনো আমাদের স্টুডেন্টরা যারা হচ্ছে যে বাইরে যেতে চায়, যে যে দেশে যেতে চায়, আমরা এগুলো আগে তাদের সাথে কথাবার্তা বলে সে অনুযায়ী তাদেরকে প্রিপেয়ার করি। পাশাপাশি আমাদের কিছু মাঝে মাঝে ওয়েবিনার হবে, সেগুলোতে আমাদের যারা স্টুডেন্টরা আছে, আমাদের যারা ওয়েলউইশার আছে, যারা দেশের বাইরে পড়াশোনা করে দেশকে ফিল করে, দেশে নিজে এস্টাবলিশড হয়েও আরো 10 জনকে এস্টাবলিশ করার চেষ্টা করে, হেল্প করার চেষ্টা করে, এ ধরনের যারা আছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। তারা ভলান্টিয়ারের কাজ করে। তো এই প্রসেসটা সামনের দিকে চলতেই থাকবে, এবং আশা করি যারা তোমরা এই বড় হচ্ছ, তারা তোমাদের সামনে সবাইকে হেল্প করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের যারা আছেন তাদের যদি কোনো বাড়তি কিছু অ্যাড করার থাকে, তাহলে করতে পারেন। বিশেষ করে আমি সবার কাছ থেকে এক লাইনে আপনারা আমাদের কাছে বিদায় নেওয়ার জন্য এক লাইনে সবাই যদি একটু কথা বলে শেষ করেন, তাহলে আমি অনুষ্ঠানটা শেষ করতে পারি। প্রথমে রেবন্তর কাছে একটা ছোট্ট কথা দিয়ে রেবন্তর কাছে বিদায় নিব, তারপর সামিত, তারপর হচ্ছে পল্লব ভাই। Thank you, sir. Hopefully, like the people who attended the program, you feel a bit more comfortable applying to the UK, and like the whole thing feels less daunting. I would like to put in a tiny little plug. If you want to know more about the whole application process, if you want to know how it actually takes to apply to Oxford in the UK, please do check out the Oxford University Bangladesh Society. We're trying really hard to organize a webinar series for everyone. We want as many people as possible to sort of attend to see what there is, and hopefully I might see a couple of you in the next few years, because I'll be here for a while. Yeah, take care, everyone.
Thanks for Thank joining. you so much, Revantu. Now say some few words, Samit Sharma. Last Thank you, sir. words. থ্যাংক ইউ স্যার ফর হ্যাভিং মি। আমি আসলে মানে আমার এক্সপিরিয়েন্সটা যেটা ছিল ওইটা থেকে বলার চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটুকু হেল্প করতে পেরেছি, কিন্তু এইটুকু বলবো যে মানে যেই সাবজেক্টটা পড়তে চায় ওই সাবজেক্ট অনুযায়ী মানে তাদের ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা তারা যদি ওই পার্টিকুলার সাবজেক্টে টপ ইউনিভার্সিটিতে পড়তে চায় ওইটা যাতে তারা রিসার্চ করে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য রিকোয়ারমেন্টস আলাদা। তো তারা যাতে পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী তাদের পেজে যে রিকোয়ারমেন্টস গুলো চেক করে, যে কিছু সাবজেক্টে তিনটাই, আবার কিছু সাবজেক্টে একই ইউনিভার্সিটিতে তিনটা স্টার লাগতে পারে, মানে ডিপেন্ডিং অন দ্য ডিফিকাল্টি। সো এইটুকুই বলবো যে প্রপারলি চেক করে, আর এবং এই অ্যাপ্লিকেশন সাইকেল নিয়ে বা এই পার্সোনাল স্টেটমেন্ট বা এইসব নিয়ে ইউটিউবে বা গুগলে অনেক কিছুই আছে। তো মানে যত বেশি ঘাটাঘাটি করবে তত বেশি জানতে পারবে আর কি। তো এইটুকুই বলার ছিল আমার। Thank you so much. Now, Mr. Khan Pallab. Yes, thank you. Say some few words, last words or last lines. Yes, thank you for giving me this opportunity, and I would really encourage you guys to really apply to the UK. I studied in the UK myself. It's a fabulous country to have your last student life. You'll really enjoy it. And not everybody's circumstances is the same. For example, Revantu is going to University of Oxford, Samit is going to Imperial College, but it's very much possible that you might need to choose some other university which is not in your budget. So I'm here to help. I'm here to encourage you. I'm here to support you with everything from the beginning till the end, because you have a lot of many more processes to do. For example, precast interview, you need to give the interview to the university, and then you need to give the interview to the visa officer, and then you need to submit your application, fill up the document, and all of these. So I have done all this myself and to many other students. So I'm here to help you, and I hope you'll be thinking of UK as your study destination. Thank you so much. Thank you so much. Thank you all of you. And may I request you to give your contact details so that our students can ask you the questions, and they can take help from you. So Yes, sure. I mean, I don't know how I can give this here, but I will definitely send my phone number and my WhatsApp number. Even if I'm in Germany, I'll have this number, and I can support from anywhere. I'll give the WhatsApp number and my mobile number and my email address. you can text me, or you can give your information to my messenger so that I can share with the students so that they can contact you regarding that. Sure. All the procedure of the university UK university application process. So Yes. thank you so much. Thank you for your presence, and goodbye. Thank you. Thank you, Andrew. Thank you. Thank you, Revantu. It was nice to meet you guys. Lovely meeting you. Okay. So now we can leave. Yes.